আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা, লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 67 এবং অন্তিম পর্ব। কোনো এক গভীর রজনীতে প্রথম দর্শনেই হৃদয়হরণ হয়েছিল ডক্টর প্রণয় চৌধুরীর। প্রচণ্ড শক্ত মনটা অতি সন্তর্পণে চুরি করে নিয়েছিল মাত্র পঞ্চদশী এক কিশোরী। কিশোরীটির পরিচয় পাওয়ার পর ছোট্ট একটি আঘাত লেগেছিল বক্ষগহ্বরে, কারণ সে জমিদার পুত্র। আর কিশোরীটি ঘৃণ্য বাইজি প্রধান শারমিনের কন্যা। এ কী করে সম্ভব? জমিদারের ছেলে হয়ে এক বাইজি কন্যার প্রেমে পড়ল সে। আপন মনে বিতৃষ্ণায় ভরে উঠল। নিজেকে সংযত করার চেষ্টা করলো। অন্য কারো বাগদত্তা হয়ে মনের তীব্র অনুভূতিকে মাটি চাপা দিয়ে দিল। তবুও শেষ রক্ষা হলো না। ভাগ্যচক্রে পঞ্চদশী বাইজি কন্যা হৃদয়ে রূপ ঘরে বধূরূপ জায়গা করে নিল। জানতে পারল যে কন্যাটি তার ঘরে বধূরূপে এসেছে তার আসল পরিচয়। দ্বিতীয়বারের মতো আঘাত পেল আপনজনদের ঘৃণ্য মানসিকতার কথা জানতে পেরে। ভদ্রঘরের মেয়ে, ভদ্রঘরের বউ থেকে গর্ভবতী শারমিনকে বাইজি হতে বাধ্য করেছিল তারই পিতামহী। নিয়তির খেলায় সেই শারমিন বাইজির কন্যাই জমিদার বাড়িতে বউ হয়ে পদার্পণ করল। এক অসহায় নারীর অসহায়ত্বের সুযোগ নিয়েছিল যারা, তাদেরই বংশধরের হাত ধরে শারমিন কন্যা শাহিনুরের আগমন ঘটল জমিদার বাড়িতে, পাঁচফোড়ন গৃহে। অতীত স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না, তেমনি ভোলেনি প্রণয়, শাহিনুর এবং পাঁচফোড়ন গৃহের প্রতিটি সদস্য। প্রত্যেকেই তাদের পাপের ফল ভোগ করেছে। বহু বছর পূর্বে অলিউরের মা যে অন্যায় করেছিল তার শাস্তি অলিউরের পুরো বংশধররা পেয়েছে। অলিউর যে অন্যায় করেছিল তার তার শাস্তি প্রণয় পেয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। শাহিনুরের বাবার সাথে করা অন্যায়ের শাস্তি পেয়েছে প্রণয়। জন্মদাতার পাপের ফল ভোগ করেছে সে। এক সময় সকলে মনে করত শাহিনুরের পাঁচফোড়ন গৃহে বউ হয়ে আসা অভিশাপ ছিল। আর সকলেই বিশ্বাস করে পাপে পূর্ণ জমিদার বংশকে পাপমুক্ত করার জন্য আশীর্বাদ হয়ে আগমন ঘটেছিল শাহিনুরের, যার ফলে আজ পাঁচফোড়ন গৃহে স্বপ্ন সুখেরও আগমন ঘটেছে। নির্বংশ হয়ে যাওয়ার তীব্র ভয় দূর হয়েছে জমিদার গিন্নিদের। এবার তারা নিশ্চিন্তে চোখ বুজতে পারবে। বাইজি গৃহ একটি অপবিত্র স্থান হিসেবে পরিচিত। সেই গৃহে জন্ম হয়েছে শাহিনুরের। বাইজি শারমিন শাইলা আজ থেকে 2 বছর পূর্বে তার সবচেয়ে মূল্যবান সম্পদটিকে দরুনির বুকে একা ফেলে পরপারে চলে গেছেন। সেই মূল্যবান সম্পদটি আজ জমিদার বাড়ির সেজ ছেলের বউ। আজ মেয়েটি পরিপূর্ণ, সদ্য 18তে পা দিয়েছে সে। প্রণয়ের পঞ্চদশী কিশোরী বধূটি এখন অষ্টাদশী পরিপূর্ণ যুবতী। শুধু তাই নয়, সে একজন আদর্শ স্ত্রী, মমতাময়ী মা, শক্তিশালী একজন নারী, যে অত্যন্ত নিপুণতার সঙ্গে স্বামী, সন্তান এবং পুরো সংসার সামলাচ্ছে। তার দৃঢ় মানসিকতা, অত্যন্ত প্রেমের সান্নিধ্য পেয়ে বারংবার মুগ্ধ হচ্ছে প্রণয়। সেই মুগ্ধতা আকাশ ছোঁয়া হলো সেদিন, যেদিন শাইনুর এসে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে চায় পতিত বাইজি গৃহের পুরোটাতেই হাসপাতাল নির্মাণ করতে, যেখানে রোগাক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়া হবে। অসহায় হতদরিদ্ররা বিনামূল্যে চিকিৎসা পাবে। আর সেই হাসপাতালের প্রথম এবং প্রধান ডাক্তার হিসাবে নাম থাকবে একজনেরই। তিনি হলেন শাহিনুর শাইলার প্রাণপ্রিয় স্বামী ডক্টর প্রণয় চৌধুরী। শাহিনুরের পরিকল্পনা শুনে প্রণয় বিস্ময়ে কর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল। এমন সিদ্ধান্তে তার পাশে ছিল ভাইয়ের চেয়েও বেশি অঙ্গন। স্ত্রীকে ভালোবেসে প্রণয় যদি নিজের স্বপ্নকে ধ্বংস করতে পারে, নিজের পঙ্গুত্বকে হাসি মুখে বরণ করে নিতে পারে, স্বামীকে ভালোবেসে শাহিনুর কেন নতুন করে স্বামীর স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে পারবে না? পল্লব, প্রণয়, অঙ্গন 3 ভাই মিলে বাইজি গৃহকে কয়েক মাসের ভেতরেই একটি হাসপাতালের উপযোগী করে তুলল। অলিউরের বিশাল বিশাল সাম্রাজ্যের একটি অংশে হাসপাতাল নির্মাণ হচ্ছে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে জনে জনে দেখতে এলো। শহর জুড়ে হৈ হৈ রই রই পড়ে গেল ডক্টর প্রণয় চৌধুরীকে নিয়ে। মেডিকেল সার্টিফিকেট বাতিল হলেও এখনও তার বেশ সুনাম রয়েছে। জীবনে নানা উত্থান পতনের পর আবারও প্রণয়ের উঠে দাঁড়ানো বিশাল একটি হাসপাতাল নির্মাণের মানসিকতা বাহবা পাওয়ারই যোগ্য। শাহিনুরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটি ব্যক্তিগত বেসরকারি হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েই গেল। ঘরের ভেতর স্ত্রীর সঙ্গে পরামর্শ, বাইরে ভাইদের সঙ্গে মিলে সুষ্ঠুভাবেই কাজ এগুতে লাগলো। হাসপাতালের জন্য অনুমোদন, লাইসেন্সের জন্য কাগজপত্র এবং মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে মেয়ে সায়রা জাহান প্রীতির নামে। প্রীতি নার্সিংহোম। নামকরণ উপলক্ষে পাঁচফোড়ন গৃহে বিশাল মিলাদের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। অঙ্গনকে পাঠিয়ে টুনটুনি দাদি আর দাদাকেও নিয়ে আসা হলো। এসআই সালিম এবং তার বোন সামান্তারও আসার কথা। সেই সামান্তা যে একদিন প্রণয় শাহিনুরের জীবনে শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিয়েছিল। টুনটুনি দাদি দাদা
এসেছে সকালে। এসে প্রণয়ের বিষয়ে সবটা জানতে পেরে দুজনে মিলে প্রচণ্ড কেঁদেছে। তাদের কান্না দেখে বাড়ির একটি সদস্যর চোখে অশ্রু ঝরায় বাকি নেই। টুনটুনি দাদি প্রণয়ের হাঁটুতে হাত বুলিয়ে অনেকক্ষণ আদর করলো, মাথা বুলিয়ে সান্ত্বনা দিল। প্রণয় মুচকি হেসে বলল, পঙ্গু নাতিকে দেখে এত কাঁদছেন? উপরওয়ালা যে বাঁচিয়ে রেখেছেন তার জন্য শুক্রিয়া জানাবেন না? টুনটুনি দাদি ঠুকরে উঠে বলল, কুদ্দুসের বাপ, আমার নাতিটার এই গতি কেন হইল? দুই বৃদ্ধ-বৃদ্ধার কান্না থামলো সুখকে দেখে। শাহিনুর সুখকে টুনটুনি দাদির কুলে দিতেই সে শান্ত হলো। কিছুক্ষণ পর গুটি গুটি পায়ে স্বপ্ন এগিয়ে এলো। দাদা দাদি দুজনেই দুটো বাচ্চা পেয়ে ভীষণ আনন্দিত হলো। বাড়িতে এত বড় আয়োজনের জন্য আজ শাহিনুর কাউকেই তেমন সময় দিতে পারছে না। সকাল থেকে পুরো বাড়িতে ছুটোছুটি করছে। প্রণয় হুইল চেয়ারে বসে উঠানে ঘুরাঘুরি করছে। কখনো দাদা দাদির সঙ্গে স্বপ্ন সুখের খেলা দেখছে, কখনো মুগ্ধ চোখে দেখছে খয়েরি রঙের জামদানি শাড়িতে যৌবনশ্রী আবৃত শাহিনুরকে। ডাগর ডাগর আখি যুগল সুরে ক্ষণে ক্ষণে সেও স্বামীকে দেখছে। মাঝে মাঝে ইশারায় জিজ্ঞেস করছে, কফি খাবেন? আনবো? আলতো হেসে মাথা নাড়িয়ে চোখে ইশারা দিয়ে প্রণয় বলছে, কফি লাগবে না, তুমি কাজ করো, আমি তোমায় দেখি। লাজুক মুখে চোখ সরিয়ে পুনরায় কাজে মন মন দিচ্ছে শাহিনুর। চোখের সামনে বউ বড় হয়ে গেল, তার সন্তানের মা হলো, তাকে সহ পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিল। মেয়েটা কত যত্ন নিয়ে তাকে ভালোবাসে। একটি শব্দ উচ্চারণ করলেও সে শব্দে কত যত্ন, শ্রদ্ধা, ভালোবাসা মিশে থাকে। লম্বা একটি নিঃশ্বাস ফেলল প্রণয়। চোখের সামনে বউ বড় হতে দেখাও বড় ভাগ্যের বিষয়। ভাবতেই তীব্র সুখের ঢেউ খেলে গেল বক্ষ গহ্বরে। টুনটুনি দাদিরা আজ চলে যেতে চাইলেও জোরপূর্বক রেখে দিল শাইনুর। প্রণয়ের সিদ্ধান্ত ছিল তাদের আর ফিরতে দেবে না। যতদিন বেঁচে থাকবে তার কাছে তার এবং শাইনুরের সেবা পেয়ে বেঁচে থাকবে। এই মানুষ দুটোর জন্যই যাই করা হোক না কেন কখনো ঋণ শোধ হবে না। তবুও কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষ বয়সের দায়িত্ব নিতে চেয়েছিল। রাজি হয়নি বুড়ো বুড়ি। তারা বিশাল সাম্রাজ্যের বিলাসিতা ভোগের চেয়ে ওই টোনাটুনির সংসারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দুটো মিলে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। এটি দুজনের শেষ ইচ্ছা। তাদের সে ইচ্ছেতে হস্তক্ষেপ করার কোনো অধিকার প্রণয় বা শাহিনুরের নেই। তাই সিদ্ধান্ত নিলেও কিছুদিন তারা এখানে থাকুক, তারপর তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। মাঝে মাঝে বরং তারাই দেখতে যাবে আত্মিক সম্পর্কের এই মানুষ দুটোকে। মিস্টার শারিম না এলেও সামান্তা এলো সন্ধ্যার পর। শাইনুর তখন স্বপ্ন আর সুখকে খাওয়াতে ব্যস্ত। সখিনা এসে জানালো পুলিশের বোন আইছে। শাইনুর হাত ধুয়ে সুখ আর স্বপ্নকে সখিনার কাছে রেখে বেরিয়ে গেল। সখিনা ছেলে মেয়ে দুটোর কাছে এসে ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে ওদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। সেদিন অঙ্গনে দেওয়া শেষ সুযোগটি হাতছাড়া করেনি সখিনা। সত্যি সত্যি শাইনুরের পা ধরে ক্ষমা চেয়েছে। বুঝতে পেরেছে সে কখনোই শাইনুরের মতো করে জমিদার বাড়িতে জমিদারের ছেলের মনে জায়গা করে নিতে পারবে না। সবার ভাগ্যেই একরকম সুখ থাকে না। শাইনুর যা পেয়েছে তা আর কেউ একইভাবে পাবে না। যতটুকু পেয়েছে ততটুকু হারানোর ভয়ে নিজের ভুলটুকু বুঝতে পেরেছে সে, এবং অল্পতেই খুশি থাকার চেষ্টা করছে। নিজেকে শুধরে নিয়েছে বলে অঙ্গনও এখন তার সঙ্গে বাজে আচরণ করে না। প্রয়োজনে দু চারটে কথা ঠিকই বলে। হাজার হোক স্বপ্নের মা, সে এ বাড়িতে তার জায়গা না হয় শুধু স্বপ্নের মা হিসেবেই থাকুক। সকলের সঙ্গে আলাপচারিতা শেষে জেবা সামান্তাকে দোতলা প্রণয়ের কক্ষে নিয়ে গেল। প্রণয় তখন বিছানায় বসে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিল। হঠাৎ ধারের বাইরে শুনতে পেল, আসতে পারি? কিঞ্চিত চমকে তাকাতেই সামান্তাকে দেখতে পেয়ে মৃদু হাসলো। বলল, শিওর, আসুন। ভালো আছেন? কমলা রঙের জর্জেট শাড়িটার লম্বা আঁচলখানা দু হাতের মুঠোয় নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো সামান্তা। বিছানায় আছুয়া হয়ে বসে আছে প্রণয়। জেবা চেয়ার টেনে বিছানার সামনে রেখে সামান্তাকে উদ্দেশ্য করে বলল, আপনার জন্য নাস্তা পানি পাঠিয়ে দিচ্ছি, গল্প করতে থাকুন। মৃদু হাসলো সামান্তা। জেবা বিনুনি নাচাতে নাচাতে বেরিয়ে গেল। সামান্তা পূর্ণ দৃষ্টিতে প্রণয়কে আপাদমস্তক দেখে বলল, আমি হসপিটালে আপনাকে দেখতে গিয়েছিলাম। কেঁদেছিলেনও। আপনি তখন কমাইছিলেন। আমার মস্তিষ্ক সজাগ ছিল। দীর্ঘশ্বাস ছাড়ল সামান্তা। মুচকি হাসলো প্রণয়। বলল, কেমন আছেন? আচমকাই অশ্রুসিক্ত নয়নে তাকালো সামান্তা। ক্ষীণস্বরে বলল, আপনারা কেমন আছেন সুজন? শায়লা কোথায়? আমরা ভালো আছি, ও মেয়েকে খাওয়াচ্ছে। চমকে উঠল সামান্তা। ভীষণ উত্তেজিত হয়ে বলল, একদম ভুলে গিয়েছিলাম। অভিনন্দন নতুন বাবাকে। আলতো হেসে প্রণয় বলল, ধন্যবাদ। কথোপকথনের এ সময় শাইনুর কক্ষে এলো। সামান্তার সঙ্গে কুশল বিনিময় করে বলল, আপনারা গল্প করুন, আমি কফি বানিয়ে আনছি। শাইনুর বেরিয়ে যেতেই প্রণয় বলল, আপনি কিন্তু এখনো বলেননি সেদিন আমাদের সাহায্য করার কারণ? বলতেই হবে।
সামান্তার দৃষ্টিজোড়ায় এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল প্রণয়। সামান্তা একইভাবে তাকিয়ে বলল, পুরুষের ভালোবাসায় আমার কখনোই বিশ্বাস ছিল না, কিন্তু আপনার ভালোবাসা আমাকে মুগ্ধতা দিয়েছে। আর সেই মুগ্ধতাই আমাকে বাধ্য করেছিল সেদিন আইনের বিরোধিতা করতে। ফিরে তাকালো প্রণয়, বলল, বড় নিঃসঙ্গ আপনি, বিয়ে করছেন না কেন? প্রণয় চৌধুরী পৃথিবীতে একটাই, দুটো থাকলে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবা যেত। আপনি? আমি ডিভোর্সি। হতভম্ব হয়ে কয়েক পল তাকিয়ে রইল প্রণয়। দীর্ঘশ্বাস ছেড়ে সামান্তা বলল, মেয়ের নাম কি রেখেছেন? ভালো নাম সায়রা জাহান প্রীতি, ডাকনাম সুখ। মাশাআল্লাহ। শাহিনুর কফি নিয়ে এলো। দুজনকে কফি দিয়ে সামান্তাকে বলল, আপা আজ কিন্তু থেকে যাবেন, বাড়িতে ফোন করে জানিয়ে দিন। এ সম্ভব নয়, শায়লা আম্মা ভীষণ অসুস্থ, ফিরতে হবে, ভাইয়া অপেক্ষা করছে আমার জন্য। একসঙ্গে বাড়ি ফিরবো দুজন। সকলের থেকে বিদায় নিয়ে পাঁচফোড়ন গৃহের প্রধান ফটক পর্যন্ত যেতেই অঙ্গনের সঙ্গে দেখা হলো সামান্তার। তারই অপেক্ষা ছিল বুঝতে পেরে মুচকি হাসলো, বলল, কার অপেক্ষায় ছিলেন, রুমানা নাকি সামান্তা? ঈষৎ হেসে অঙ্গন জবাব দিল, আমার ভাইয়ের শুভাকাঙ্ক্ষীর, ভেরি ইন্টেলিজেন্ট। চলুন থানা অবধি পৌঁছে দিয়ে আসি। কি সৌভাগ্য আমার, চলুন যাওয়া যাক তবে। অঙ্গনের সঙ্গে সামান্তার পরিচয় ঘটে রমেশের মাধ্যমে। ভয়াবহ সেই রাতে মুমূর্ষু অবস্থায় প্রণয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর সময় রমেশের সঙ্গে সামান্তও ছিল। চারদিকে বিপদ যখন থই থই করছিল, বন্ধু হয়ে রমেশের পাশাপাশি প্রণয়ের পাশে সেও দাঁড়িয়েছিল। সালিমের মাধ্যমেই রমেশের সঙ্গে পরিচয় সামান্তার। সে পরিচয় থেকে বন্ধুত্ব হতেই একে অপরকে প্রণয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে চিহ্নিত করতে পারে। সেই রাতে রমেশ প্রিয় বন্ধুকে মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়ে সর্বপ্রথম সামান্তাকেই জানিয়েছিল। হসপিটালে ভর্তি থেকে শুরু করে যাবতীয় বিষয়ে সে সহায়তা করেছে। রমেশ অঙ্গন সামান্তা ছাড়া প্রণয়ের খোঁজ একটি কাকপক্ষেও জানত না। পরের দিনগুলোতে অল্প স্বল্প কথা হয়েছিল অঙ্গন সামান্তার। রুমানার সঙ্গে যেই মিলগুলো শাহিনুর প্রণয় পেয়েছিল, একই মিল অঙ্গনও পেয়েছে। শুধু বাহ্যিক দিক নয়, রুমানার মতো সামান্তার হৃদয়েও প্রণয়ের প্রতি গভীর অনুভূতি টের পেয়েছে। যেদিন টের পেয়েছে তার পরের দিনই রুমানাকে চিনিয়েছে। শুরু থেকে শেষটা জেনে ব্যথিত হয়েছিল সামান্তা। সে ভীষণ শক্ত মনের অধিকারী। যে ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তার হৃদয়ে ভালোবাসা জন্মেছে, সে ভালোবাসাকে সম্মান জানিয়ে প্রণয় শাহিনুর আর ছোট্ট সুখকে সুখী দেখতে চায়। মন থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করে। আজ একটু বেশিই খাটুনি হয়েছে, মাথাটাও ধরেছে ভীষণ। সুখকে না ঘুম পাড়িয়েই শুয়ে পড়েছে শাহিনুর। প্রণয় প্রয়োজনীয় কাগজপত্র ঘাটাঘাটি শেষে সুখকে ঘুম পাড়িয়ে দিল। যত খারাপই লাগুক, শাহিনুর এমন নিশ্চুপ থাকে না কখনো, অথচ আজ ভীষণ নিশ্চুপ হয়ে আছে। খটকা লাগাতে দুবার ডাকলো। দ্বিতীয়বার ডাক দিয়ে হাত বাড়িয়ে কাঁধ স্পর্শ করতেই উঠে বসলো শাহিনুর। ভুরু কুঁচকালো প্রণয়। রাশবাড়ি কণ্ঠে বলল, তেল নিয়ে আসো, দিয়ে দেই, মাথা ব্যথা কমে যাবে। শাহিনুর বলেনি তার মাথা ব্যথা করছে, তবুও মানুষটা বুঝে গেছে। মন কিছুটা নরম হলো। নিঃশব্দে উঠে গিয়ে বাটিতে তেল ঢেলে প্রণয়ের সামনে এসে বসলো। চুলের ফাঁকে ফাঁকে আঙুল গুজে তেল লাগাতে লাগাতে প্রণয় বলল, কি হয়েছে? চাপা নিঃশ্বাস ছেড়ে শাহিনুর পাল্টা প্রশ্ন করলো, সামান্তা আপা কাঁদছিল কেন? আমাকে দেখে? লুকানোর চেষ্টাও করছিল? জানি না। মিথ্যা আপনি সব জানেন, বলুন। সে আমাদের ঘরের লোক নয়। কাঁদলো কি হাসলো তাতে আমাদের কি? অত্যন্ত কঠিন স্বরে শাহিনুর বলল, ওই চোখ দুটোতে অন্যরকম কথা বলছিল ডাক্তার সাহেব, যা আমি ওনার থেকে আশা করিনি। আমাদের আশা অনুযায়ী সব হয় না নূর। আমি রুমানা আপাকে মেনে নিয়েছি, এরপর আর কাউকে মানতে পারবো না। মানতে বলিনি। আপনি সবটা বুঝেও ওনাকে নিষেধ করেননি। আরে বাবা, কি নিষেধ করব? কাঁদতে চুলে বিনুনি গাঁথতে গাঁথতে অধর কামড়ে হেসে ফেলল প্রণয়। শেষ মাথায় ব্যান্ড লাগিয়ে শাহিনুরকে ঘুরিয়ে বসালো। চোখে চোখ রেখে আদুরে সরে বলল, এত অভিমান করলে চলবে? উনি আমাকে কিছু বলেননি। যদি কিছু বোঝাতে চায় তা আমি বোঝার চেষ্টা করিনি। এতেই কি যথেষ্ট নয়? তাছাড়া উনি আমাকে সুখে ভীষণ ভালোবাসে। আপনাকে কেন? নূর, কেউ যদি দূর থেকে কাউকে ভালোবেসে সুখী থাকে, থাকুক না। উনি খুব ভালো করেই জানে আমাকে পাওয়ার কাছে এসে ভালোবাসার কোনো অধিকার ওনার নেই। সহসা প্রণয়ের বুকে মাথা রাখলো শাহিনুর। চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেললো। বলল, কাউকে ভালোবাসতে হবে না। আপনার জন্য আমি আছি, সুখ আছে, আপনার গোটা পরিবার আছে। আচ্ছা বাবা, মেনে নিলাম। ওনাকে ভালোবাসতে হবে না, এটা উনি বুঝেছেন বলেই তো মনের কথা সরাসরি প্রকাশ করেননি। করলে খুব খারাপ হয়ে যেত। কি হতো? মাথা তুলে তাকালো শাহিনুর। তীব্র ক্রোধে কিছু বলতে গিয়েও থেমে গেল। উপকারীর উপকার তো অস্বীকার করতে পারবে না, তাই বলল, হাত জোর করে বলতাম আপনাকে যেন ভালো না বেসে শুধু আপনার ভালো চায়। এবার শব্দ করে হেসে ফেলল প্রণয়। দুহাতে শাহিনুর গাল টিপে দিয়ে বলল, বাচ্চামি করে ফেললে সুখের আম্মু। আহ্লাদে আটখানা হয়ে প্রণয়ের উষ্ণ বুকে মুখ লোকালো শাহিনুর। তৃপ্তিময় হেসে সন্তর্পণে প্রণয়ও তাকে বুকে জড়িয়ে নিল।
মধ্যরাত, আকাশের মেঘের ঘনঘটা, চাঁদের দেখা নেই, নক্ষত্রেরাও বোধহয় অভিমানে লুকিয়ে আছে। চোখে ঘুম নেই শাহিনুরের। প্রচণ্ড হাঁসফাঁস থেকে বিছানা ত্যাগ করলো সে। জানালা খুলে মেঘে ঢাকা আকাশপানে তাকিয়ে বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। প্রীতি নার্সিং হোমের কাজ চলছে। আর যদি তার আম্মা বেঁচে থাকতো কত খুশি হতো। মেয়েকে নিয়ে নিশ্চয়ই গর্বের শেষ থাকতো না। বাইজি গৃহের বিনাশ ঘটিয়ে সেখানে হাসপাতাল তৈরি করা হচ্ছে। আদতেও কি কেউ এমন কিছু কল্পনা করেছিল? করেননি নিশ্চয়ই। কল্পনাতীত জিনিসটাই বাস্তবে রূপান্তরিত হচ্ছে। কত হাহাকার, কত আর্তনাদ মিশেছিল ওই গৃহে। সব কিছুর বিনাশ ঘটেছে। বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথার পাশাপাশি প্রশান্তিও অনুভব হচ্ছে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে? অসংখ্য মানুষের ভালো করে প্রিয় অর্ধাঙ্গের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে বাইজি গৃহের পুরোপুরি ধ্বংস করা কি প্রতিশোধ নয়? যে গৃহে তার আমাকে বাইজি হয়ে বন্দি জীবন কাটাতে হয়েছে, যে গৃহ মান্নাত বুবুর অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র পলাশ চৌধুরীর ভোগের সামগ্রী করেছে, আর সেই গৃহ চিরতরে ধ্বংস। বাইজি শারমিন শায়লার কন্যা শাইনুর শায়লার প্রতিশোধ তো এমনটাই হওয়া উচিত। ইতিহাসের পাতায় সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনা। হয়তো কোনো এক সময় প্রীতি নার্সিং হোম সৃষ্টির পেছনের রহস্য লোকের মুখে মুখে থাকবে। সে রহস্যময় গল্পের প্রধান চরিত্র হবে বাইজি শারমিন শায়লা, কন্যা শাইনুর শায়লা এবং তার শ্রেষ্ঠ স্বামী মহাপুরুষ প্রণয় চৌধুরী। শক্তপোক্ত সুঠাম একজোড়া হাত পেছন থেকে কোমর জড়িয়ে ধরতেই চমকে উঠল শাইনুর। পেছন ঘুরে হুইল চেয়ারে প্রণয়কে দেখতে পেয়ে অশ্রুসিক্ত নয়নে হেসে ফেলল। প্রণয় তার উন্মুক্ত উদরে নাক ঘষতে ঘষতে বলল, আকাশের সঙ্গে ঝগড়া করছো? চমকে উঠল শাহিনুর। জিজ্ঞেস করলো, কিসের ঝগড়া? আকাশ আমায় হিংসে করছে বলে। আজ ওর বুকে চাঁদ নেই, অথচ আমার বুকে ঠিকই চাঁদ রয়েছে। যে তার আলো দিয়ে আমার জীবনটাকে আলোকিত করে রেখেছে, বেচারার দুঃখ হয় না? মুচকি হেসে সন্তর্পণে প্রণয়ের কোলে বসে গলা জড়িয়ে ধরল শাহিনুর। দুহাতে তাকে আগলে নিল প্রণয়। আজ আম্মা আর মান্নাত বুবুকে খুব বেশি মনে পড়ছে ডাক্তার সাহেব। দোয়া করো তাদের জন্য, কষ্ট পেও না। উপরওয়ালা তোমার আম্মার অভাব দূর করতেই সুখকে পাঠিয়েছেন। যখনই আম্মাকে মনে পড়বে, সুখের মুখ দেখে নিজেকে শান্ত করবে। জলপূর্ণ দৃষ্টিতে স্বামীর পানে তাকিয়ে রইল শাহিনুর। কয়েক পল অতিবাহিত হতেই বিছানায় ঘুমিয়ে থাকা সুখকেও পূর্ণ দৃষ্টিতে দেখল। তার অমন গভীর চাহনি দেখে প্রণয় বলল, কি দেখছো এভাবে? মেয়ের থেকে দৃষ্টি এনে স্বামীর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নিজের কমল হাত দুটো দিয়ে দাড়িভর্তি পুরুষালী গাল দুটো আঁকড়ে ধরল। বলল, আমার সুখে, আমার ভালোবাসার ডাক্তার সাহেবকে, আমার প্রিয় সুখের আব্বুকে। কপালে কপাল ঠেকিয়ে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। গভীর মুগ্ধ সেই চোখের মিলন ঘটিয়ে হঠাৎ ফিসফিস কণ্ঠে শাইনুর বলল, আপনি কি দেখছেন সুখের আব্বু? আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আধার রাতের চন্দ্রকান্তা, প্রিয় সুখের আব্বুকে। এই ছিল বাইজি কন্যার ৬৭তম পর্ব এবং এটাই ছিল একদম অন্তিম পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।